শুভেচ্ছা আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই শিরোনামগুলো জানাবো। দুই ছাত্র নেতার কারণে উপদেষ্টা পরিষদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। খুলনায় তারুণ্যের সমাবেশে সালাউদ্দিন আহমদ। সরকারের একমাত্র লক্ষ্য হওয়া উচিত নির্বাচন। সব বিদেশিদের হাতে হস্তান্তর করবেন। কি চুক্তি করে এসেছেন? কি এখতিয়ার আছে আপনার? কি ম্যান্ডেট নিয়ে এসেছেন? আপনার একমাত্র ম্যান্ডেট বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠান করা। মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড যুগান্তকারী রায়, বলছেন আইনজীবীরা। ৩ জন খালাসের ঘটনায় স্বজনদের ক্ষোভ। খালাসটা কি ঠিক হয়েছে? আগেও ঠিক হয়নি, পরেও ঠিক হয়নি। কারণ সজীব তো দোষী, ওরা তো সারিয়ে দোষী, কারণ ওরা তো হুমকিতে ওরা মুখ আটকায় রাখছে মারিতে। সাম্য হত্যার ঘটনায় রিমান্ডে আটককৃতদের কাছ থেকে নতুন তথ্য মিলবে আশা ডিএমপি কমিশনারের। শিক্ষার্থীদের নিরাপত্তায় ক্যাম্পাস পুলিশ নিয়ে ভাবছে ঢাবি। মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনে ইশরাক সমর্থকদের তালা পদযাত্রা। আদালতের রায় ও ইসির গ্যাজেটের পর নতুন নির্বাচন প্রস্তাবের নিন্দা। এই উপদেষ্টা পরিষদের অধীনে একটি সঠিক, সুস্থ, নিরপেক্ষ জাতীয় নির্বাচন স্পষ্টতই দেখতে পাচ্ছে এটি সম্ভব নয়। এবার এডিপির আকার 2,30,000 কোটি টাকা। কাল এনএসসি সভায় চূড়ান্ত অনুমোদন। এনবিআর কর্মীদের কলম বিরতিতে রাজস্ব আদায় ব্যাহত। বিসিবিতে আবারও দুদকের অভিযান। খতিয়ে দেখা হচ্ছে গঠনতন্ত্রের অসঙ্গতি ও 14 ক্লাবের মালিকানা পরিবর্তন। সংগ্রহ করেছে এফডিআর স্থানান্তরের কাগজপত্র। রাতে বাংলাদেশে ছাড়াও থাকছে বাংলাদেশিদের জন্য নতুনভাবে কয়েক দেশে ভিসা বন্ধ। সীমিত কিছু গন্তব্য। সরকারকে উদ্যোগী ও কঠোর হওয়ার পরামর্শ পর্যটন সংশ্লিষ্টদের। এই ইলিগ্যাল মাইগ্রেশন যে জিনিসটা হচ্ছে, এটাকে কঠিন হাতে দমন করা, কারণ এইটার প্রভাবই আসলে আমাদের ট্যুরিজম এসে পড়ছে। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। বন্দর করিডোর নিয়ে সিদ্ধান্ত নয়, অন্তর্বর্তীকালীন সরকারের একমাত্র ম্যান্ডেট হওয়া উচিত সুষ্ঠু নির্বাচন। খুলনায় তারুণ্য সমাবেশে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। উপদেষ্টা পরিষদে থাকা 2 ছাত্র নেতার কারণে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে বলেও মন্তব্য করেন তিনি। এই জনস্রোত এসেছে বাগেরহাট, সাতক্ষীরা আর যশোর থেকে, এসেছে পিরোজপুর, ভোলা আর পটুয়াখালী থেকেও। কাঠফাটা রোদ উপেক্ষা করেই বিএনপি নেতাকর্মী সমর্থকদের ঢল এক হয় খুলনার সার্কিট হাউস মাঠে তারুণ্য সমাবেশে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন তৃণমূল নেতাকর্মীরা। জানান তরুণদের রাজনৈতিক অধিকার আদায়ে এই আয়োজন। বলেন দেশ বিরোধী যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত তরুণরা। কোন ষড়যন্ত্রে পা দেবেন না, তাহলে ছাত্রলীগের আপনাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হবে। মে মাসের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। সমাবেশের প্রধান অতিথি দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ আওয়ামী লীগের আমলের অত্যাচার আর আর্থিক দুর্নীতির চিত্র তুলে ধরেন। বলেন বন্দর করিডোর নিয়ে সিদ্ধান্ত নয়, বরং সুষ্ঠু নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তী সরকারের একমাত্র ম্যান্ডেট হওয়া উচিত। বাংলাদেশের সমুদ্র বন্দর, নদী বন্দর, করিডোর সব বিদেশিদের হাতে হস্তান্তর করবেন। কি চুক্তি করে এসেছেন? কি এখতিয়ার আছে আপনার? কি ম্যান্ডেট নিয়ে এসেছেন? আপনার একমাত্র ম্যান্ডেট বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠান করা। সরকারের নিরপেক্ষতা ধরে রাখতে উপদেষ্টা কমিটি 2 ছাত্র নেতার পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। যদি আপনি নিরপেক্ষতা বজায় রাখতে চান, তাহলে সেই এনসিপি মার্কা 2 জনকে পদত্যাগ করতে বলুন। যদি পদত্যাগ না করে আপনি বিদায় করুন। এছাড়া সরকারের নিরাপত্তা উপদেষ্টা নিয়েও প্রশ্ন তোলেন সালাউদ্দিন আহমদ। এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয় নিজে পদত্যাগ করবে, না হয় আপনি তাকে বিদায় করবেন। এই দেশের নিরাপত্তা সংক্রান্ত কোন জাতীয় দায়িত্ব বিদেশি নাগরিকের হাতে থাকতে পারে না। এই সরকারের আমলে নির্বাচনের জন্য যদি রাজপথে নামতে হয়, তা জাতির জন্য দুর্ভাগ্যজনক হবে। তারুণ্যের সমাবেশ থেকেই এমন মন্তব্য করেন বিএনপির এই নেতা। যদি কোনোদিন নির্বাচনের দাবিতে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ঘেরাও করতে হয়, হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। আমাদের জাতির জন্য একটি দুর্ভাগ্য।
মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় তার বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। খালাস দেওয়া হয়েছে বাকি 3 আসামি, বোনের স্বামী, ভাসুর ও শাশুড়িকে। ছুটির দিন বাদে টানা শুনানি করে 14 কার্যদিবসেই শেষ হলো এই মামলার বিচার। রায়ের পর বিশেষ প্রসিকিউটর এহসানুল হক সমাজি বলেছেন, দ্রুত রায়ের দ্বিতীয় নজির গড়ল এই মামলাটি। সকাল 8:30টার দিকে আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্ত 4 আসামিকে ঝিনাইদহ জেলা কারাগার থেকে মাগুরা সিএমএম আদালতের হাজতখানায় আনা হয়। সকাল 9:30টার কিছু পর হাজির করা হয় আদালতে। অল্প সময়ের মধ্যেই আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন বিচারক। প্রধান আসামি হিটু শেখকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন আদালত, আর তার পরিবারের 3 সদস্যকে খালাস দেন। রায়ে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ। বিজ্ঞ বিচারিক আদালত জনগুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখকে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2009-এর 2 ধারায় দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছেন। অপরাপর যারা আসামি, পরিবারের যারা সদস্য, তাদেরকে খালাস প্রদান করেছেন। 13 মার্চ আসিয়ার মৃত্যুর 1 মাস পর 13 এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। 23 এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিক বিচার। রায় ঘোষণা পর্যন্ত পুরো কার্যক্রম শেষ করতে আদালত সময় নিয়েছেন 14 কার্যদিবস। এই রায়ে আসামি হিটু শেখের সর্বোচ্চ শাস্তি হয়। আমরা রাষ্ট্রপক্ষে খুশি হলেও এই মকদ্দমায় যাদেরকে খালাস দিয়েছেন, আমরা তাদের জন্য পরবর্তীতে রায়ের কপি পাওয়ার পরে পর্যালোচনা করে প্রয়োজনে আমরা উচ্চ আদালতে যাব। রায় ঘোষণার পর সাজা কার্যকর হতে পেরুতে হবে বেশ কিছু আইনি প্রক্রিয়া। নিয়ম হলো যে 7 কার্যদিবসের ভিতরে মহামান্য হাইকোর্টে লিভ টু আপিল করবেন। যদি উনি আপিল না করেন, রাষ্ট্রীয়ভাবে জেলখানার মাধ্যমে লিভ টু আপিল 7 কার্যদিবসের হবে। লিভ টু আপিল অ্যাডমিট হলে সেখানে শুনানি হবে হাইকোর্টে। হাইকোর্টে যে সাজা বহাল রাখে সে আবার মহামান্য সুপ্রিম কোর্টে যেতে পারবে, সুপ্রিম কোর্টে আপিল করবে। সুপ্রিম কোর্ট যদি তার আবেদন খারিজ করে, তখন সর্বোচ্চ স্টেজ মহামান্য রাষ্ট্রপতির কাছে আবেদন করতে পারবে। বিচারে আসামিদের বক্তব্য শুনেছেন আদালত। কোনো আইনজীবী তাদের পক্ষে দাঁড়াতে রাজি ছিলেন না, তাই লিগ্যাল এইডের আইনজীবীর মাধ্যমে পরিচালিত হয় আসামি পক্ষের যুক্তিতর্ক। গত 6 মার্চ বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশু আসিয়া। মুমূর্ষু অবস্থায় নিয়ে আসা হয় ঢাকায়। 13 মার্চ পর্যন্ত মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু আসিয়া। রায় হলো, যে রায় শোনার অপেক্ষায় ছিল সারা দেশ। সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি করে অন্যরকম নজির স্থাপন করলেন আদালত। এই সাজা কার্যকরের আগের যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে, সেগুলো খুব দ্রুত সময়ের মধ্যে শেষ হবে এমন প্রত্যাশা এলাকাবাসীর। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, মাগুরা। মাত্র 14 কর্মদিবসে শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার এই রায়কে যুগান্তকারী বলছেন আইনজীবীরা। তবে বাকি 3 আসামিকে খালাস দেয়ায় মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। খালাসপ্রাপ্তদের অপরাধ চাপা পড়ে গেল কিনা এ নিয়ে সন্দেহ প্রকাশ করছেন কেউ কেউ। আইনজীবীরা বলছেন, এই রায় মিডিয়া ট্রায়াল নয়, ন্যায় বিচারের দৃষ্টান্ত। অভাবের সংসারে আনন্দ বা আপ্যায়নের উপলক্ষ হতে পারত বোনের শ্বশুর বাড়ি। ছোট্ট কোনো উপহার মন ভরাতে পারত আসিয়ার। কিন্তু ক্ষণজন্মা শিশুটির ভাগ্যে আনন্দের জায়গায় লেখা হয়েছিল চরম নিষ্ঠুরতার গল্প। সেই ঘটনার পেরিয়েছে 2 মাস। দেশের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সময়ে দেয়া রায়ে ফাঁসি দেওয়া হয়েছে প্রধান আসামি বোনের শ্বশুর হিটু শেখকে, আর খালাস পেয়েছে বোনের শাশুড়ি, স্বামী ও দেবর। এ রায়কে যুগান্তকারী আখ্যা দিচ্ছেন আইনজীবীরা। বলছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি তাদের খালাস দেয় প্রমাণ করে এটি ন্যায় বিচার। এটি হয়েছে দৃষ্টান্ত এই দেশের জন্য, এই জাতির জন্য। একজনের যেরকম সাজাও হয়েছে, একই সাথে 3 জনের খালাসও হয়েছে। আমি খালাসটাকেও সেলিব্রেট করছি।
তবে খালাস পাওয়াদের অপরাধ চাপা পড়ে গেল কিনা এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কেউ কেউ। আসিয়ার বোনজামাই সজীব শেখ ও তার ভাই রাতুল শেখকে খুন ও জখমের ভয়ভীতি প্রদর্শন এবং বোনের শাশুড়ি জাহেদা বেগমকে তথ্য গোপনের দায়ে অভিযুক্ত করা হয়েছিল। অন্যান্যদের অপরাধ প্রমাণ হতো, যেহেতু সহযোগীদেরও যেহেতু একই রকমেরই শাস্তির বিধান রাখা হয়েছে, ফলে তাহলে ওই বাকি 3 জনেরও কিন্তু মৃত্যুদণ্ড হতো। ফলে স্লাইটেস্ট ডেভিয়েশন যদি থাকে বা কোনো ডাউট যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে আলটিমেটলি আপনার শাস্তি কিন্তু হচ্ছে না। হয়তো তাদের অন্য অপরাধগুলো হয়তো আছে, সেই অপরাধগুলো প্রমাণ হলে যদি শাস্তির মাত্রা যদি ভিন্ন থাকতো, তাহলে হয়তো নিশ্চয়ই আমরা দেখতাম যে হয়তো তাদের বিরুদ্ধে শাস্তিটা আসছে। যাদেরকে খালাস দিয়েছে সেটিও একটি ভাবনার বিষয়। তাদের যদি সম্পৃক্ততা থাকে, তারা যদি অ্যাবেট করে থাকে, তাদের খালাস দেওয়া নিয়েও ভাবতে হবে। শুধু এ মামলা নয়, এ ধরনের অসংখ্য মামলা বিচারের জন্য বছরের পর বছর আদালতের দ্বারে দ্বারে ঘুরছে। সেসব মামলারও দ্রুত বিচার দাবি করেন আইনজীবীরা। বিশেষভাবে এটাকে ট্রায়াল করে আপনারা 12 কার্যদিবসে যদি রায় ঘোষণা করতে পারেন, তাহলে বাকি নাগরিকদেরও অধিকার আছে যে সঠিক সময়ে তারা বিচার পাবে। এর আগে 2020 সালে মোংলায় 7 বছর বয়সী এক শিশু ধর্ষণের ঘটনায় অভিযোগ গঠনের 7 কর্মদিবসের মধ্যে রায় ঘোষিত হয়। ওই বছরের অক্টোবরে বন্দরনগরীতে ওই শিশুকে বিস্কুটের প্রলোভন দিয়ে ডেকে নিয়ে ধর্ষণ ও নির্যাতন করে তারই প্রতিবেশী 53 বছরের আব্দুল মান্নান সর্দার। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। দ্রুততম সময়ে মাগুরায় আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার কাজ শেষ হওয়ায় সন্তোষ জানিয়েছে মাগুরাবাসী। তবে 3 আসামির খালাসে পরিবার শঙ্কা প্রকাশ করেছে। সবাই বলছেন এই রায় প্রমাণ করে সদিচ্ছা থাকলে বিচার কাজ দ্রুত শেষ করা যায়। এই জায়গা থেকে ওরা খালাস দিয়ে দিল। খালাসটা কি ঠিক হয়েছে? আগেও ঠিক হয়নি, পরেও ঠিক হয়নি। কারণ ও সজীব তো দোষী, ওরা তো সারিয়াই দোষী। কারণ ওরা তো হুমকিতে ওরা মুখ আটকায় রাখছে, মারিয়ে তো ওরা মুখ আটকায় রাখছে। কারণ ওর জীবনটাও তো শেষ হয়ে যেত যদি সকালবেলা না হতো, মানুষ যদি জানাজানি না হয়ে যেত। তো কিভাবে ওরা খালাস দিল? আমি তো এত খুশি না। শিক্ষার্থীদের নিরাপত্তায় ক্যাম্পাস পুলিশ গঠন নিয়ে ভাবছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সাথে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। আর সাম্য হত্যার ঘটনায় সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। রিমান্ডে আটককৃতদের কাছ থেকে নতুন তথ্য পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় আবারও প্রশ্নের মুখে শিক্ষার্থীদের নিরাপত্তা। সেসব বিষয় নিয়ে আলোচনার জন্যই শনিবার বিকেলে উপাচার্যের সঙ্গে বৈঠক করতে তার কার্যালয়ে আসেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। ঘণ্টাখানেকের বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন পুলিশ কর্মকর্তারা। সকল রকমের অ্যাঙ্গেল, বিশেষ করে মহসিন হলের মাঠের অ্যাঙ্গেল একটা বিষয় ছিল, আইআরের যে নবীনবরণের ঘটনা ছিল সেইটা, এবং ওই সময়ে যেটা সোহরাওয়ার্দী উদ্যানে যেটা 12টার সময় যেটা মোটরসাইকেল 2-3টা ছিল, এবং আরও কিছু লোকজন ওইখানে ছিল, যেটা আমরা ওই সময় প্রত্যক্ষদর্শী যারা ছিল তাদের কাছ থেকে শুনেছি। এই সবগুলো বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু খতিয়ে দেখছি একেবারে নিবিড়ভাবে। এই বিষয়গুলো যখন আমরা একত্রিত করব এবং আগামীকালকে তাদেরকে রিমান্ডে পাবো, এই সব কিছু নিয়ে আমরা একটা কনক্লুশনে ইনশাল্লাহ পৌঁছে যাব আমি বিশ্বাস করি। সাম্য হত্যায় জড়িত সন্দেহে গ্রেফতার কয়েকজনকে এরই মধ্যে রিমান্ডে পেয়েছে পুলিশ। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা ডিএমপি কমিশনারের। সবার সাথে বসে যদি মনে করেন যে ক্যাম্পাস পুলিশের প্রয়োজন, তাহলে আগামীকাল অথবা না হলে পরবর্তী যে কোনো সময়ে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার সাথে কথা বলে বা ওখানে একটা মিটিং ডেকে আমরা সবাই থাকবো, আপনি যদি একমত হন তাহলে সেখানে প্রস্তাব উঠাতে পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য বলেন, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এজন্য নেয়া নানা উদ্যোগের কথা জানান তিনি। ক্যাম্পাস পুলিশিং এর ব্যবস্থা আমরা করতে পারি কিনা একটি প্রাথমিক বিবেচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রস্তাব, আমরা অবশ্যই সেটি বিবেচনায় রাখবো। আগেও আমরা এই ধরনের রেড করেছি, কিন্তু এবারে বিশেষত্ব হচ্ছে এই রেডগুলো নিয়মিতভাবে হবে। এই ধরনের একটি জটিল হত্যাকাণ্ডের সুরাহা হওয়া দরকার। ক্যাম্পাস নিরাপদ করতে আবারও যান চলাচল নিয়ন্ত্রণের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন উপাচার্য। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন
নগর ভবনে তালা ঝুলিয়েছেন তার সমর্থকরা। ঘণ্টাখানেক নগর ভবনের সামনের রাস্তা অবরোধের পর সচিবালয় অভিমুখে পদযাত্রা করেন বিএনপির নেতাকর্মীরা। পরে সংবাদ সম্মেলনে ইশরাক ক্ষোভ প্রকাশ করে বলেন, এখনই নির্বাচন কমিশনের উপর যেভাবে প্রভাব বিস্তার করা হচ্ছে তাতে উপদেষ্টা পরিষদের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অসম্ভব। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথের ব্যবস্থা করার দাবিতে নগর ভবনের গেটে তালা ঝুলিয়ে দেয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। অবরোধ করে রাখা হয় নগর ভবনের সামনের সড়কটি। যতদিন পর্যন্ত মেয়র ইশরাকের হাতে ক্ষমতা বুঝিয়ে না দেওয়া হবে এবং তাকে শপথ গ্রহণ না করা হবে ততদিন আমরা ঢাকাবাসী মেয়র ইশরাকের পক্ষে রাজপথে আছি। গেজেট পাস হওয়ার পরও তাকে শপথ করতে দিচ্ছে না, কেন দিচ্ছে না এটার জন্য আমরা নামছি। যদি গড়িমসি করে তাকে শপথ নিতে তারা ব্যর্থ হয় তাহলে আমরা এই আন্দোলন প্রতিটি অলি গলিতে ঢাকা শহরে ছড়িয়ে দেব। পরে সচিবালয় অভিমুখে লং মার্চ শুরু হলেও 0 পয়েন্ট পল্টন মোড় হয়ে প্রেস ক্লাবে যান আন্দোলনকারীরা। এ সময় আইন উপদেষ্টা ও স্থানীয় সরকার উপদেষ্টার বিরুদ্ধে স্লোগান দেন তারা। তার জনপ্রিয়তাকে হিংসা করে কিছু দুষ্কৃতিকারীরা তাকে শপথ নিতে নানা তালবাহানা করছে। আসিফ নজরুল তো চিফ এবং অন্যান্য যারা আছে তাদেরকে আমরা সাবধান করে দিয়ে বলতে চাই যে উপদেষ্টা যা করতেছে এটা ঠিক নয়। ষড়যন্ত্রের কারণেই ইন্ধনেই আজকে ইশরাককে তার পথ বুঝিয়ে দেওয়া হচ্ছে না, তার শপথ করানো হচ্ছে না। সরকারের ভেতর একটি সরকার রয়েছে যারা এখন দলীয় আচরণ করছে। সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ডাকেন ইশরাক হোসেন। অভিযোগ করেন আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেটের পরও বিএনপি প্রার্থী হওয়ায় তাকে শপথ পড়ানোতে কালক্ষেপণ করছে সরকার। নতুন করে নির্বাচনের প্রস্তাবের নিন্দাও জানান তিনি। এনসিপি একটি তারা বিবৃতি দেয়, সেখানে বলা হয় যে এরকম এই রায়ের বিষয়ে পর্যবেক্ষণ করা হয়, এমনকি যে বিচারক তার ব্যাপারে বিশদগার করা হয়। দলীয় ব্যক্তিদেরকে প্রশাসক হিসেবে বসাবে এবং আগামী নির্বাচনের সময় একটা ফায়দা লুটবে এবং বর্তমানে যে অর্থনৈতিক লুটপাট চলছে সেগুলা চলমান রাখার জন্য তারা এখন আমাকে বাধা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। দ্রুতই মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবি জানিয়ে ইশরাক হোসেন বলেন, আদালতের রায়ের পরও নির্বাচনকে অবৈধ বলা আদালত অবমাননার শামিল। এই উপদেষ্টা পরিষদের অধীনে একটি সঠিক সুস্থ নিরপেক্ষ জাতীয় নির্বাচন স্পষ্টতই দেখতে পাচ্ছে এটি সম্ভব নয়। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোকে ব্যাংক হিসেবে গড়ে তোলার ব্যাপারে জোর দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে আগারগাঁয়ের মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি ভবনের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে বলেন, এনজিও পর্যায়ে রয়ে গেলে ব্যাংকিং মেজাজে আসা হবে না সব প্রতিষ্ঠানের, আর তাই মাইক্রো ক্রেডিট ব্যাংকের জন্য আলাদা আইন প্রণয়ন করতে হবে। লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে স্পষ্ট উল্লেখ করতে হবে কি জন্য লাইসেন্স দেওয়া হবে। গ্রামীণ ব্যাংকের কার্যক্রমে আগামী দিনের ব্যাংকিং হবে বলে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকার প্রধান। যার মূল উদ্দেশ্য এনজিও থেকে উত্তরণ হতে হবে। এনজিও পর্যায়ে রয়ে গেলে এটা ঠিক আবার ওই ব্যাংকিং মেজাজে আসবে না। মেজাজে আসতে হলে তাকে ব্যাংক হতে হবে। এই মাইক্রো ক্রেডিট ব্যাংক নামে একটা আইন করতে হবে, যেটা আইনের কথা আবাসিক নীতি আমরা পাচ্ছি এখানে। এটা পরিষ্কারভাবে এটা নতুন একটা ব্যাংক হতে হবে, নতুন একটা আইনে। সেটা রেগুলেটরি অথরিটি, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি হতে পারে, ভিন্ন অথরিটি হতে পারে, কিন্তু উই নিড এ সেপারেট ব্যাংকিং ল। বলা হচ্ছে আসছে অর্থ বছরের বাজেট লোক দেখানো হবে না, লাগাম টানা হচ্ছে অর্থের অপচয়, আর সেজন্য কমানো হচ্ছে উন্নয়ন প্রকল্প। সেই সাথে এডিপিতে বরাদ্দ কমছে 35,000 কোটি টাকা। আগামীকাল প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠেয় জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের সভায় চূড়ান্ত হতে যাচ্ছে 2,30,000 কোটি টাকার এডিপি। পরিকল্পনা কমিশন বলছে, জিডিপির প্রবৃদ্ধির চেয়ে মূল্যস্ফীতি কমানোই এখন বড় চ্যালেঞ্জ। আরও জানাচ্ছেন সহকর্মী তৌহিদ হোসেন। চলতি অর্থবছরের উন্নয়ন বাজেট বা এডিপি তৈরি হয় বিগত সরকারের আমলে। তখন প্রকল্প ছিল 2,500-এর বেশি, যার মধ্যে অনুমোদনহীন হিসেবে শুধু তালিকায় ছিল 921টি। এর বাইরে এমপিদের আবদারের প্রকল্প তো ছিলই। ফলে দায়িত্ব নিয়ে এমন অসংখ্য প্রকল্প বাস্তবায়নের চাপে পড়ে অন্তর্বর্তী সরকার। কাজ শুরু করতে নামমাত্র বরাদ্দ পাওয়া প্রকল্প নিয়ে জটিলতা হয় সবচেয়ে বেশি। তবে আসছে বাজেটে সেই সুযোগ আর থাকছে না। এরই মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রস্তাব এসেছে 1,500 প্রকল্পের, যার 3 ভাগের 2 ভাগই বাদ পড়তে পারে। কিছুটা কমিয়ে এডিপির আকার ধরা হতে পারে 2,30,000 কোটি টাকা।
এর মাঝেই পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের দায়িত্ব পেয়েছেন অর্থনীতিবিদ ডক্টর মঞ্জুর হোসেন। জানালেন, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা সহ আগের সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়ন লক্ষ্য এখন তামাদি, তাই গুরুত্ব পাচ্ছে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ সংক্রান্ত টাস্ক ফোর্সের বিভিন্ন সুপারিশ। ইনফ্লেশন বা অন্যান্য জায়গাগুলোতে একটা রিজনেবল টার্গেট সেট করা হয়েছে, জিডিপি গ্রোথের জন্য একটা রিজনেবল টার্গেট সেট করা হয়েছে। মোট কথা হলো যে আমরা কোনো অ্যাম্বিশাস কিছু এই বাজেটে দেখানো হবে না, যেটা রিয়েলিস্টিক সিনারিওর কাছাকাছি রাখার চেষ্টা করা হবে, যাতে করে যতটুকু অর্জন করা যায় সেই রকম। তো এটা একটা কোয়ালিটেটিভ চেঞ্জ বলা যায় সরকারের। নতুন প্রকল্প যাচাই বাছাই সিরিজ বৈঠক শুরু হয়েছে। এর আগে 7 নির্দেশনা দিয়েছে পরিকল্পনা কমিশন। বলা হয়, আগামী অর্থবছরে শেষ করা যাবে এমন প্রকল্প বরাদ্দে সর্বোচ্চ গুরুত্ব পাবে। সংশোধিত বাজেটে বাস্তবায়ন শেষ হবার কথা, নতুন এডিপিতে এমন প্রকল্প যুক্ত করা যাবে না। খাতভিত্তিক মোট বরাদ্দের 5% থোক হিসেবে রাখতে হবে নতুন প্রকল্পের জন্য। বদলানো যাবে না ইআরডির মাধ্যমে প্রকল্পে আসা বিদেশি ঋণ। অতিমূল্যায়িতভাবে একটা প্রকল্প করি, সেইটাকে উদাহরণ নিয়ে ভবিষ্যতের প্রকল্পগুলো কিন্তু সেইভাবে বানানো হচ্ছে। ফলে জনগণের অর্থের যে অপচয়, যেটা দিন শেষে আমার রাজস্ব আদায় অথবা আমাকে ঋণ করে পরিশোধ করতে হচ্ছে, সেই জায়গাটাতে কিন্তু আমাদের বড় দুর্বলতা হয়ে গেছে। 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা হতে পারে চলতি বছরের 2 জুন। স্বাধীনতার পর এই প্রথম জাতীয় বাজেটের আকার না বেড়ে কিছুটা কমছে অথবা আগের মতোই থাকছে। বলা হচ্ছে এর ফলে বাজেটে কিছুটা গুণগত পরিবর্তন আসবে এবং আগের তুলনায় বাজেট আসলে বাস্তবায়নযোগ্য হবে। কিন্তু দিন শেষে উন্নয়ন বাজেটই যেখানে মূল কথা, সেখানে যদি আমলাতন্ত্রের গতি আগের মতোই থাকে এবং প্রকল্প বাস্তবায়নের তুলনায় যদি মেয়াদ বাড়িয়ে ব্যয় বাড়ানোর দিকেই ঠিকাদারদের বেশি মনোযোগ থাকে, তাহলে আসলে নতুন বাজেট নিয়েও আক্ষেপ করা ছাড়া আর কিছুই করার থাকবে না অন্তর্বর্তী সরকারের। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতি কর্মসূচিতে আজ শনিবার তৃতীয় দিনের মতো আমদানি বাণিজ্য সহ রাজস্ব খাতের কর্মকাণ্ড স্থবির হয়ে পড়ে। ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল সহ দেশের প্রায় সব কাস্টম হাউসের পাশাপাশি শুল্ক কর কার্যালয়ে সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত কোনো কাজ হয়নি। এর ফলে আমদানি সংক্রান্ত বাণিজ্যে ভোগান্তি বেড়েছে। আর জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ জারির প্রতিবাদে ক্যাডার, নন ক্যাডার কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে রাজস্ব খাতে কলম বিরতি কর্মসূচি চলে। ঈদের ছুটি সমন্বয় করতে সরকারি নির্দেশে শনিবার সব অফিস খোলা ছিল। বিজিএমইএর নির্বাচন সামনে রেখে চট্টগ্রামে গণসংযোগ এবং মতবিনিময় সভা করেছে মাহমুদ হাসান খান বাবুর নেতৃত্বাধীন ফোরাম প্যানেল। সকালে বন্দরনগরীর বিভিন্ন পোশাক শিল্প কারখানায় গিয়ে মালিকদের সাথে মতবিনিময় করেন তারা, তুলে ধরেন কর্মপরিকল্পনা এবং সমর্থন প্রত্যাশা করেন ফোরাম নেতারা। পোশাক শিল্পের কাঙ্ক্ষিত উন্নয়ন, এই সেক্টরে বিরাজমান সব সংকট নিরসনের সবার সম্মিলিত প্রচেষ্টায় কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন তারা। সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করে ঢাকা, চট্টগ্রাম সহ সারা দেশে বিজিএমইএ সদস্যদের সমর্থন ও সহযোগিতা চান এই ফোরামের নেতারা। এ সময় ফোরামের প্যানেল লিডার মাহমুদ হাসান খান বাবু, এম এ সালাম, ডক্টর রশিদ আহমেদ হোসাইনি, সোমাইয়া ইসলাম রোজলিন, চট্টগ্রামের প্যানেল লিডার সালিম রহমান সহ ফোরামের অন্যান্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। আগামী 31 মে বিজিএমইএ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা একটা চেঞ্জ আছে। আমাদের আরএমজি সেক্টর যে চ্যালেঞ্জেসগুলো ফেস করছে, নতুন না পুরনো, বাট উইল ছিল না ওটা চেঞ্জ করার জন্য, তো ওটাই বোঝানো। বাংলাদেশের স্বচ্ছ নির্বাচন হোক, একটা সুষ্ঠু নির্বাচন হোক এবং যেন সত্যিকার মালিকরা ভোট দিয়ে তাদের প্রতি নির্বাচন করতে পারে। নির্বাচনী ম্যানিফেস্টো ঘোষণা করবো চিরে এবং আমরা আমাদের ভোটারদের কাছে যাচ্ছি, আমরা আমাদের ম্যানিফেস্টো বক্তব্যগুলি তুলে ধরছি। এই নির্বাচনে ফোরাম জয়ী হলে আমরা বাংলাদেশের পোশাক শিল্প খাতে ব্যাপক পরিবর্তন আনবো। ফোরামের উদ্দেশ্য হলো একটি স্বচ্ছ এবং সুষ্ঠু নির্বাচন করা এবং যাতে আমরা জয়ী হতে পারি এবং দেশের জন্য কিছু করতে পারি। পুশ ইন নয়, ভারতে অবস্থানরত বাংলাদেশিদের সঠিক চ্যানেলে পাঠাতে বলা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে বাগেরহাটের মংলায় কোস্ট গার্ডের নবনির্মিত বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ে উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি বলেছেন, সুন্দরবনের দস্যুদের আইনের আওতায় আনা হবে, কোনোভাবেই সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না। দেশের সমুদ্রসীমা উপকূল সুরক্ষায় দ্রুত কোস্টগার্ডকে নতুন 5টি জাহাজ দেয়া সহ পর্যায়ক্রমে বাহিনীকে আরও আধুনিকায়ন করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ভবিষ্যতে যেন এই ঘটনা না ঘটে, এই জন্য আমরা ভারতকে জানিয়েছি এবং আমরা বলছি যে আমাদের বাংলাদেশে যদি কেউ ওই পারে থাকে, তোমরা প্রপার চ্যানেলে আমাদের পাঠাও, আমরা যেমন ওদের প্রপার চ্যানেলে পাঠাই ওইভাবে।
গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে অন্তর্বর্তী সরকারের অবস্থান নিয়ে জনগণের মাঝে হতাশা সৃষ্টি হয়েছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিস্থিতি ঘোলাটে না করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান। অন্তর্বর্তী সরকারের 10 মাস পেরিয়ে গেলেও জুলাই আন্দোলনে হতাহতদের তালিকা করতে না পারার সমালোচনা করেন তিনি। শনিবার সন্ধ্যায় গুলশানের একটি হোটেলে রাজনৈতিক দল এনটিএম-এর 8ম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক দলের নেতারা সহ নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। আর প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরিস্থিতি ঘোলাটে না করে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। বলেন, বিভিন্ন দাবি দেওয়া নিয়ে দেশে অস্থিরতা বাড়ছে। এই অস্থিরতা বাড়লে সরকারের পক্ষে সামাল দেওয়া সম্ভব হবে না। আমরা মনে করি দেশে এইভাবে অস্থিরতা বাড়লে এই সরকারের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কষ্টসাধ্যই হয়ে পড়বে। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের সক্ষমতার সম্পর্কে আরো সতর্ক হওয়ার আহ্বান জানাই আজকের এই সভা থেকে। বিপুল স্বর্ণালঙ্কার, নগদ টাকা এবং মোবাইল ফোন সহ প্রতারক চক্রের 3 সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির নিউ মার্কেট থানা পুলিশ। শুক্রবার সাভার ও মোহাম্মদপুর থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, আসামিরা সংঘবদ্ধ অনলাইন প্রতারক। তারা মানুষের সরল বিশ্বাস কাজে লাগিয়ে প্রতারণা করে আসছিল। ফেসবুকে দোয়া কবুলের অলৌকিক গল্প নামের একটি গ্রুপের সদস্য হয়েছিলেন গৃহবধূ আফরোজা। যে কোনো বালা মুসিবত হবে দূর, এমন প্রলোভনের ফাঁদে পড়েন তিনি। সন্তান লাভের আশায় নিজের 25 ভরি গহনা, টাকা পয়সা সব তুলে দেন প্রতারকদের হাতে। ঘটনা যতদিনে বুঝতে পেরেছেন তাতে দেরি হয়ে গেছে ঢের। অবশেষে গত জানুয়ারি মাসে নিউ মার্কেট থানায় মামলা করেন আফরোজা। প্রায় 1.5 বছর পর এই মামলায় আল আমিন, তার স্ত্রী অনামিকা সহ 3 জনকে গ্রেফতার করে পুলিশ। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, আসামিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁদ পেতে প্রতারণা করে আসছিল। ঝাড়ফুঁক দিতে গেলে তো অনেক কিছু কিনতে হয় আমাদের, তো তখন সে বিশেষ করে 6100 টাকা পাঠাইছে তার এক বিকাশ নম্বরে। তো বিকাশ নাম্বারে পাঠালো। এরপরে আবার তার সাথে পরে আবার যোগাযোগ করে বলো যে ব্যবহার্য সামগ্রীর মধ্যে তো স্বর্ণ আছে আপনার, তো স্বর্ণ তো থাকার কথা আপনার কাছে, তাহলে এই স্বর্ণগুলো পাঠিয়ে দিয়ে। তখন সে প্রথমে 10 ভরি স্বর্ণ পাঠাইছে। আসামিদের কাছ থেকে 85 ভরি স্বর্ণালঙ্কার, নগদ 3.5 লাখ টাকা, প্রতারণার কাজে ব্যবহৃত 2টি ফোন উদ্ধার করা হয়। প্রতারণা করে আসামিরা বিপুল সম্পদের মালিক হয়েছে জানায় পুলিশ। কোনো চাকরি বাকরি কিছুই নাই, তার সুন্দর সংসার চলতেছে। তো তার কাছ থেকে মোটামুটি আমরা সব মিলে 85 ভরি স্বর্ণ পাই। বিভিন্নভাবে আরও এরকম বহু প্রতারণার মাধ্যমে এগুলো অর্জন করেছে। অনলাইনের যে ফেক পেজের মাধ্যমে, গ্রুপের মাধ্যমে বা আইডির মাধ্যমে আমরা প্রতারণার শিকার হচ্ছি, এইটা আসলে একটু সচেতন হওয়া সবার দরকার। অনলাইন প্রতারক এই চক্রের বাকি সদস্য গ্রেফতারে অভিযান চলছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সচেতনতা বাড়াতে হবে, না হলে আমাদেরকে তো আস্তে আস্তে আরো আমরা প্রতারণার শিকার হব। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। আর্থিক দুর্নীতি, গঠনতন্ত্রে অসঙ্গতি এবং তৃতীয় বিভাগ বাছাই পর্বে অনিয়মের অভিযোগে বিসিবিতে অভিযান চালিয়েছে দুদক। শনিবার মিরপুরে বিসিবি কার্যালয়ে দুদকের 4 সদস্যের একটি দল আসে। 14 ক্লাবের মালিকানা পরিবর্তন খতিয়ে দেখার পাশাপাশি তৃতীয় বিভাগ বাছে নির্দিষ্ট দলকে সুবিধা দেওয়ার ব্যাপারেও তদন্ত করছে সংস্থাটি। এছাড়া বিসিবির গঠনতন্ত্রের সাথে কাজের অসঙ্গতিও পাওয়ার কথা জানিয়েছেন সংস্থাটির সহকারী পরিচালক। শনিবার বেলা 1টার দিকে বিসিবিতে আবারও আসে দুর্নীতি দমন কমিশন দুদকের 4 সদস্যের একটি দল। ক্রিকেট বোর্ডে আর্থিক দুর্নীতি, গঠনতন্ত্র এবং তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট প্রক্রিয়ায় নানাবিধ অনিয়মের অভিযোগে অভিযান চালায় তারা। 5 আগস্টের পট পরিবর্তনের পর বেশিরভাগ ক্লাবের মালিক পলাতক। এরপর হুট করেই পরিবর্তন হয়েছে 14টি ক্লাবের কমিটি। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে যমুনা টেলিভিশন। কিভাবে পরিবর্তন হয়েছে এসব ক্লাবের মালিকানা তা এবার খতিয়ে দেখছে দুদক। এদেরকে কি কোন প্রক্রিয়াতে অনুমোদন দেওয়া হলো বা অনুমোদন দেওয়া হলো সেটা আমরা যাচাইয়ের জন্য রেকর্ডপত্র চেয়েছি। আমরা কিছু সময় জানতে পেরেছি যে এদের মালিকানা পরিবর্তন হচ্ছে। পূর্বের মালিক থেকে নতুন কমিটি কেন হচ্ছে, কারা হচ্ছেন এবং তাদের উদ্দেশ্যটা কি সেটা আমাদের দেখতে হবে। বিসিবির গঠনতন্ত্র নিয়েও আছে নানা প্রশ্ন, উঠে আসে নানা অসঙ্গতি। যে এখানে একটা খুব সুন্দর স্ট্রাকচার্ড এবং অর্গানাইজ একটা প্রতিষ্ঠান হিসেবে তৈরি হওয়ার কথা ছিল বিসিবি, কিন্তু এই জায়গাতে আমরা গ্যাপ পেয়েছি। এখানে সঠিক চাকরি বিধিমালা নেই বা একটা অর্গানাইজেশন হিসাবে
স্ট্রাকচার বা সুগঠিত থাকবে সে ব্যাপারটাকে আমরা এখানে গ্যাপ দেখেছি। অপরদিকে আলোচিত তৃতীয় বিভাগ লীগের বাছাইয়েও অনিয়ম খুঁজে পেয়েছে তারা। নির্দিষ্ট করে কারো নাম না জানালেও সিসিডিএমকেই দায়ী করছে প্রতিষ্ঠানটি। সিসিডিএম থেকে এই থার্ড ডিভিশনের কোয়ালিফাইংয়ের জন্য অনুমোদন দেওয়া হয় বা এই পার্টিসিপেশন কল করে বা বিজ্ঞাপন দেয়, তারপরে তারা সেই কোন প্রক্রিয়াতে একটা প্রক্রিয়াতে গিয়ে তাদেরকে অংশগ্রহণ করায়। আমরা দেখেছি যে মাত্র দুইটা টিম তারা এনলিস্টেড হয়েছে, তাদেরকে দিয়ে একটা খেলার আয়োজন করে পরবর্তী তাদের দুইজনকে কোয়ালিফাই করে দিয়েছে। এখন এইটা কি আরেকটু কম্পিটিটিভ করা যেত কিনা, সেই সময়ে বোর্ড মেম্বার কারা ছিল, মানে এই কমিটিটা কারা ছিল সিসিডিএম, সেই কমিটির তথ্য আমরা সংগ্রহ করেছি। অভিযানের মাঝে বিসিবিতে আসেন সভাপতি ফারুক আহমেদ। 238 কোটি টাকার এফডিআর এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে কিভাবে ট্রান্সফার হলো সে সংক্রান্ত কাগজপত্র সংগ্রহ করেছে দুদক। যেভাবে ট্রান্সফার করেছে তারা অর্থ, সেখানে সিগনেটরি কারা ছিলেন, তাদের গঠনতন্ত্রে আসলে এই দায়িত্বটা বা এই অথরাইজেশনটা কার উপরে বর্তায়। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। বাংলাদেশি পর্যটকদের জন্য নতুন করে ভিসা বন্ধ হয়েছে বেশ কয়েকটি দেশে, আবার চালু থাকলেও ভিসা সীমিত হয়েছে আরও কিছু গন্তব্যে। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন মূলত ট্যুরিস্ট ভিসার অপব্যবহারের কারণে বিভিন্ন দেশে নেতিবাচকভাবে বাংলাদেশ চিত্রায়িত হচ্ছে। এই সংকট কাটাতে সরকারকে উদ্যোগী ও কঠোর হওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। ভিয়েতনাম দক্ষিণ পূর্ব এশিয়ার অনিন্দ্য সুন্দর এই দেশটি হয়ে উঠেছিল বাংলাদেশি পর্যটকদের কাঙ্ক্ষিত গন্তব্য। সেখানে গিয়ে অনেকেই পার্শ্ববর্তী লাওস ও কম্বোডিয়াও ঘুরে আসতেন। এবছর জানুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করেছে ভিয়েতনাম। কারণ ট্যুরিস্ট ভিসার মেয়াদ শেষ হলেও ফেরেননি অনেকেই। কেউ কেউ সেখানে কাজ করছেন, আবার কেউ অবৈধ পথে পাড়ি দিয়েছেন অন্য দেশে। গত জুলাইয়ে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে সংযুক্ত আরব আমিরাত। শ্রমিকদের পাশাপাশি ট্যুরিস্ট ভিসাও বন্ধ দুবাইগামীদের। এখন অবশ্য দিনে 30 থেকে 50টি ভিসা ইস্যু করলেও তেমন সুফল পাচ্ছেন না সাধারণ পর্যটকরা। আবার জুলাই থেকে ভারত বন্ধ থাকায় থাইল্যান্ড ছিল পর্যটন ও চিকিৎসায় কাঙ্ক্ষিত গন্তব্য। এখন সেই ভিসা পেতে সময় লাগে কমপক্ষে 45 দিন। তবে মে থেকে সেই ভিসা আবেদনের বড় অংশই রিজেক্ট হচ্ছে। গত জুলাইয়ের পরে আমাদের বিভিন্ন ডেস্টিনেশনগুলো পর্যায়ক্রমে আস্তে আস্তে বন্ধ হয় এবং কিছু কিছু যে দেশগুলোতে আমাদের পর্যটকরা বিশেষ করে জনপ্রিয় ডেস্টিনেশনগুলো হচ্ছে আপনার ইন্ডিয়া, দুবাই, ভিয়েতনাম, এগুলো পর্যায়ক্রমে আস্তে আস্তে বন্ধ হয়। পরবর্তীতে একটাই আমাদের জন্য থাকে, সেটা হচ্ছে থাইল্যান্ড। তো থাইল্যান্ড গত 5 তারিখ থেকে কোনো কারণ ছাড়াই আসলে আমাদের যেগুলো যারা পূর্বে যাওয়া থাকতো এবং আমেরিকা, কানাডা, ইউরোপে যাওয়ার মতন যে সমস্ত ফাইলগুলো ছিল, যে সমস্ত ট্যুরিস্ট যেত, তাদেরকেও রিজেকশন করে দিতেছে। ইন্দোনেশিয়া কিছুদিন আগেও অনঅ্যারাইভাল ভিসা দিত বাংলাদেশিদের। এখন সেই দেশটিতে ভিসা পেতে সময় লাগে প্রায় 2 মাস। একই অবস্থা ফিলিপাইনেরও। আগে 10 দিনে পাওয়া গেলেও এখন ভিসা হতে সময় লাগছে অন্তত 1.5 মাস। আর উজবেকিস্তান যে ইলেকট্রনিক ভিসা ইস্যু করে সেই তালিকায় গেল আগস্ট থেকে নেই বাংলাদেশের নাম। সব মিলিয়ে বাংলাদেশিদের জন্য আসলেই ছোট হয়ে আসছে ভ্রমণ গন্তব্য। যেসব দেশে এখনো ভিসা পাওয়া যাচ্ছে সেগুলো সময় সাপেক্ষ। এমন পরিস্থিতি ভালো কোনো বার্তা দেয় না বলে মনে করছেন বিশ্লেষকরা। ইললিগ্যাল মাইগ্রেশনটা আমাদের প্রচন্ড ক্ষতি করছে। কাম্বোডিয়ার মতো দেশে প্রচুর সংখ্যক বাংলাদেশি ট্যুরিস্ট ভিসা নিয়ে গেছে এবং তারা যেহেতু দেশটা অনেক বড়, ক্ষেত খামার সে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এবং তারা পুরোপুরি ইললিগ্যাল, এবং সেটা একদম ইমিগ্রেশনের কাছে তথ্য আছে। কারা করছে? ট্যুরিজম বা ট্রাভেল এজেন্সি যারা আছে তারাই করছে। যে এই মুহূর্তে সরকারের যেটা উচিত সেটা হচ্ছে যে এই ইললিগ্যাল মাইগ্রেশন যে জিনিসটা হচ্ছে এটাকে কঠিন হাতে দমন করা, কারণ এইটার প্রভাবই আসলে আমাদের ট্যুরিজম এসে পড়ছে। সংশ্লিষ্টরা বলছেন সরকার উদ্যোগ না নিলে ধ্বংসের মুখে পড়তে পারে পর্যটন ব্যবসা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। অপারেশন সিন্দুর চালানোর আগে পাকিস্তানকে অভিযান সম্পর্কে অবহিত করে ভারত এমন অভিযোগ তুলে বিজেপি সরকারের তুমুল সমালোচনা করেছেন দেশটির বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে এই কংগ্রেস নেতা বলেছেন, হামলার আগেই পাকিস্তানকে জানানো অপরাধ। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের একটি বক্তব্যের ভিডিও শেয়ার করে তিনি দাবি করেন জনসম্মুখে এই কথা স্বীকার করেছেন জয়শঙ্কর। প্রশ্ন তোলেন
কে এর অনুমোদন দিয়েছে, যুদ্ধে ভারতের কতটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে সেটিও তিনি জানতে চেয়েছেন। পরে এই ইস্যুতে অবস্থান স্পষ্ট করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে জানিয়েছে জয়শঙ্করের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।